সুপ্রভাত আমার দিদি ও বোনেরা এবং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকালবেলা ভগবানের কাছে প্রার্থনা জানাই সকল ভালো মনের মানুষদের উপর ভগবানের আশীর্বাদ যেন সর্বদা থাকে। আমি সঙ্গীতা, আজকেও নিয়ে চলে এসেছি এক নতুন ব্লগ। আশা করি অন্যান্য দিনের মতো এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 6:30। আমি প্রথমে হাত মুখ ধুয়ে চলে এসেছি কিচেনে। আমার ছেলে আর মেয়ের জন্য স্কুলের টিফিন বানিয়ে নেব। রুটি আর মাঝে মধ্যে স্যান্ডউইচ বানিয়ে দিই। আমার ছেলে গতকাল রাতে বলেছে রুটি আর স্যান্ডউইচ নেবে না। আমার ছেলে স্যান্ডউইচ এমনিতে পছন্দও করে না, রুটি ওকে দিই। তো আজকে বলেছে যে আমার জন্য তুমি প্যানকেক বানিয়ে দেবে। এই জন্য আমি আটার সাথে একটি ডিম ও দুধ আর সাথে অল্প কাস্টার্ড পাউডার এবং চিনিটা মিক্সিতে গুঁড়ো করে একসাথে মিশিয়ে নিলাম। এইভাবে খেতে আমার ছেলে খুব পছন্দ করে, আর আমার মেয়ে এইভাবে সিম্পলভাবে খেতে চায় না। তাই ওর জন্য ভেতরে একটু চিজ, মেয়োনিজ আর সস দিয়ে বানিয়ে দেব। আমার মেয়ে চিজ দিয়ে খেতে খুব ভালোবাসে। আগে আমি অ্যালুমিনিয়াম ফয়েলে র্যাপ না করেই ডাইরেক্ট টিফিন বক্সে দিয়ে দিতাম। তো আমার মেয়ে বলল যে মাম্মাম অন্যান্য বন্ধুরা সবাই অ্যালুমিনিয়াম ফয়েলে র্যাপ করে নিয়ে আসে, তুমি আমারটা এরকম র্যাপ করে দেবে। তো এখন র্যাপ করে দেওয়ার পর অনেক সফটও থাকে আর গরমও থাকে হালকা, তাই এইভাবে এখন র্যাপ করে পাঠিয়ে দিই স্কুলে। যখন স্কুল থাকে তখন সকালে ঘুম থেকে উঠে ওরা রুটি খেতে চায় না। যখন স্কুল থাকে না ওই দুদিন আমি রুটি বানিয়ে দিই। চকোস খেতে ভাই বোন খুব পছন্দ করে আর তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায়। রুটি খেতে অনেক টাইমও যায়। সকালবেলা খুব তাড়াতাড়ি করে খাওয়া না হলে স্কুলে লেটও হয়ে যায়, তাই ওরা যেটা খেতে পছন্দ করে ওটাই আমি খাইয়ে দিই। ওদের স্কুলের জন্য পাঠিয়ে দিয়ে চলে এলাম এবার আমাদের ব্রেকফাস্ট বানাতে। আমাদের উচ্ছে ভাজাটা তো প্রায়ই হয়, কারণ আমার সুগার আছে, এটাও যেমন একটা কারণ। এছাড়া আমার হাজব্যান্ড, আমার বাবা উচ্ছে ভাজা খেতে খুব পছন্দ করে। সকালবেলা কাজটা একটু বেশি থাকে, তাই আগের দিন আমি সব প্ল্যান করে নিই। তা না হলে টাইম মতো করে ওঠা সম্ভব হয় না। আমি চুপচাপ করে বসে থাকতে পারি না। আমি নিজেকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত রাখতে ভালোবাসি। যদি বা কখনো একটু বসে পড়ি, মনে হয় কতটা টাইম আমি অযথা অপব্যয় করলাম। ওই টাইমের মধ্যে যদি আমি এই কাজটা করে নিতাম তাহলে কত ভালো হতো। যাই হোক, এদিকে আমি কড়াইতে আলু ঢ্যাঁড়সের তরকারি বসিয়েছি। আলু ঢ্যাঁড়সের তরকারিটা দিয়ে রুটি খাওয়া হবে, আর সঙ্গে তো উচ্ছে ভাজা আছে। উচ্ছে ভাজা তো আমরা প্রতিদিনই খাই রুটির সাথে। আর আমি লাউ শাকের আজকে চচ্চড়ি করবো, ওই জন্য আলু বেগুন কেটে নিয়েছি। আর এদিকে বাবা বলেছে সজনে ডাঁটা, আলু, বেগুন, নিম পাতা দিয়ে ভাজা খাবে। তো সজনে ডাঁটাটা সেদ্ধ করে নেব, প্রেসার কুকারে দিয়ে রেখেছি। ওটা সেদ্ধ করে নিয়ে আলু বেগুনটা ভেজে নিয়ে লাস্টে সজনে ডাঁটা দিয়ে ওর উপরে নিম পাতার গুঁড়ো ছড়িয়ে দেবো। এদিকে আমার ঢ্যাঁড়সের তরকারি হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সের তরকারি নামিয়ে নেব। আর এদিকে আমি লাউ শাকের চচ্চড়ি বসাবো, ওই জন্য ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা দিলাম। তারপর লাউ শাকটা ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এরপর ডাঁটাগুলো দিয়ে দিব। এরপর একে একে করে হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ সব একসাথে দিয়ে ভালো করে শাকটাকে ঘেঁটে নিয়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ করতে। যখন সেদ্ধ হয়ে যাবে লাস্টে নামানোর 5-7 মিনিট আগে আমি সর্ষে বেটে নেব। সর্ষেটাকে আমি ছাঁকনিতে করে ছেঁকে দিয়ে দেব। আজকে মাছের ঝোল বানাবো, তো মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে ভাজতে বসিয়ে দিচ্ছি। জীবনের প্রত্যেকটা সময় কারোর কখনো ভালো কাটে না। জীবনে ওঠাপড়ার মধ্যে দিয়ে জীবনটা কাটতে থাকে, কিন্তু এইভাবে থেমে থাকলে আমাদের চলবে না। এমন একটা সময় আসে জীবনে খুব কষ্ট পাই, মনে আঘাত লাগে, কিন্তু তার মধ্যে আমি চুপ করে বসে থাকি না। আমার মনে হয় কখনো যদি ভালো ফল পেতে হয় কষ্ট করা উচিত। সহজে বা অসৎ উপায়ের ফল কখনো চিরস্থায়ী হয় না। কে কি ভাবলো আমাকে নিয়ে, ওইসবে মাথা না ঘামিয়ে নিজের কর্ম করে যাওয়া উচিত। ওতে যতই কষ্ট হোক না কেন থেমে থাকা উচিত নয়। একদিন না একদিন ভালো ফল আসবেই। এদিকে আমার লাউ শাকটা সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলোও দেখছি সব সেদ্ধ হয়ে গেছে।
আমি সর্ষেটা বেটে ছাঁকনিতে করে ছেঁকে দিয়ে দিলাম। এবার একটু জলটা শুকিয়ে গেলে তারপরেই নামিয়ে নেব। এদিকে মাছের ঝোলের জন্য আমি লাউ শাকের ডাঁটা কেটে নিয়েছি আর পেঁপেটা ভাজতে বসিয়ে দিয়ে এসে বাবাকে খেতে দিয়ে দিলাম। বাবাকে খেতে দেওয়ার পর আমিও ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আমি মাছের ঝোল করে নিয়েছি। আর এইদিকে টক ডাল করেছি, আমার মেয়ে টক ডাল খেতে একটু ভালোবাসে। আর এই যে সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে নিম পাতা দিয়ে ভাজা করেছি। এবার আমি গাছে জল দিয়ে দেব। এই যে প্রতিদিনের মতো গাছগুলোতে আমি জল দিচ্ছি। এই যে প্রথমে যে গাছটায় জল দিলাম এটা নয়নতারা গাছ, খুব বড় টবে লাগানো আছে। এই গাছটা খুব ভালো ফুল হয়, এই গাছটা আমার খুব প্রিয়। এই গাছে খুব ফুলও হয়। এখানে আমি নেট দিয়ে রেখেছি, তার কারণ পাখিগুলো ভেতরে এসে সব গাছগুলো নষ্ট করে দিত, এই জন্য নেট দেওয়া। কিন্তু এখন আর এক অসুবিধা হয়েছে, গাছগুলো ডালাপালাগুলো নেটের বাইরে চলে গেছে, ওই জন্য ফুল তুলতে আবার খুব অসুবিধা হয়। গাছে জল দিয়ে চলে এলাম আমার ডাস্টিং করতে। ফ্রিজটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ভাবছি আজকে বেডগুলো আর ডাস্টিং করব না, কারণ গতকাল আমি খুব ভালোভাবে কেরোসিন দিয়ে একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করেছি। আজকে ভাবছি গ্রিন কালারের যে হর্সটা আছে ওটা ভালো করে পরিষ্কার করে নেব, সাথে টর্টয়েস যে প্লেটে থাকে ওটাকে আজকে ভালো করে পরিষ্কার করব। সারাদিনে সব কাজ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ যদি বলি রান্নার কথা বা অন্যান্য কাজ, ফোন নিয়ে এদিক ওদিক করে ভিডিও করতে করতে অনেক বেশি টাইম লেগে যায়। তাই যতটা পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি। যেমন সকালবেলার যে কাজগুলো থাকে, বাচ্চাদের স্নান করানো, খাওয়ানো, ওদের ড্রেস পরানো, তারপর রুটিন দেখে ঠিকঠাক করে ওদের সমস্ত বুকস দেওয়া, তারপর স্কুল থেকে ফেরার পর যে সমস্ত হোমওয়ার্ক স্কুলে দেয় দুজনকে হোমওয়ার্ক করানো, তারপর বাচ্চা ঘরে থাকলে যা করে, একটা কাজ কমপ্লিট হতে না হতে ওরা ঠিক মায়েদের জন্য আরেকটি কাজ রেডি করে রেখে দেয়। এদিকে আমার ফ্রিজ ডাস্টিং হয়ে গেছে। তারপর এদিকে যে এই গ্রিন কালারের হর্সটা আছে এটাকে শ্যাম্পু জল করে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপর একটা ছোট্ট এলিফ্যান্ট আছে, এটাকে পরিষ্কার করব। তারপর টর্টয়েস যে প্লেটটায় থাকে ওই প্লেটটা আজকে পরিষ্কার করব। আমাদের এই জলে খুব আয়রন থাকে, 2-3 দিন জলটা থাকার পর একটা আয়রন জমাট বেঁধে যায়। আজকে একটু হারপিক দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ব্রাশ দিয়ে ঘষে নিলাম, তারপর জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে পরিষ্কার করলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। বালতি টালতি সব জায়গায় আয়রনের স্তর জমে যায়, আমি কি করি একটু হারপিক দিয়ে ভিজিয়ে রাখি, তারপর কিছুক্ষণ পরে একটু ব্রাশ ঘষে দিই, ওই জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এবার আমি ঠাকুরের ভোগ বানানোর জন্য কিচেনে চলে এলাম। ফার্স্টে পটল আর কুঁদলি ভেজে নিলাম, তারপর লুচি ভাজছি। লুচি ভেজে তারপর ঠাকুর রুমে গিয়ে ঠাকুরকে খাইয়ে দেব। সকালবেলা একবার আমি ঠাকুরকে তুলে খাইয়ে দিয়েছি, বিস্কিট খাইয়ে দিয়েছি। এবার দুপুরবেলার জন্যই ভোগটা রান্না করি। সকালবেলা আলাদা করে কিছু রান্না করার টাইম হয় না, দুপুরবেলা একবারই রান্না করি, এটাই বেশি করে করে নিই। তারপর সন্ধ্যাবেলা লাড্ডু এনে রাখি, নাহলে কোনো বাতাসা বিস্কিট এগুলো সন্ধ্যাবেলা দিয়ে দিই। ওই দিকের প্লেটটা ওই কলাগুলোকে পিস পিস করে আমার মেয়ে কেটেছে, মধ্যিখানে একটা বিস্কিট দিয়েছে আর সাইডে একটা জিলিপি রেখেছে। আর এদিকে আমি এগুলো বানিয়েছি, আমি তুলসী পাতা ফুল ছড়িয়ে তারপর ঠাকুর রুমে নিয়ে গিয়ে ঠাকুরকে খাওয়াবো। তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখছো, আমার পাশে আছো, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকেও জানাই আবারও একবার অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। ঠাকুরের প্লেট সাজিয়ে আমি পুজো রুমে এসে ঠাকুরের মুখে এক এক করে সব ছুঁয়ে দিচ্ছি। ফার্স্টে লুচি খাইয়ে দিলাম, তারপর আঙুর খাইয়ে দিলাম, একে একে করে সব সবজি খাইয়ে দিচ্ছি। এদিকে রাধা মা কৃষ্ণ ঠাকুর আছে, তো সবার মুখে অল্প অল্প করে লুচি সবজি সব ছুঁয়ে দিচ্ছি। তারপর ঠাকুরের বন্দনা করে নিচ্ছি। ঠাকুরের কাছে এই যে ধুনোটা দিয়েছি, এটা এত সুন্দর ধোঁয়া হয় আর চারিদিক ফুলের গন্ধে ভরে যায়। তোমাদের তো আগেই বলেছি গোপাল ঠাকুরের সেবা করতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আমি পুজো রুমে যখন আসি তখন আমি টাইম দেখি না, পুজো করতে করতে আমি দুপুরের খাওয়ার কথাই ভুলে যাই। এখানেই সারাদিন যেন মনে হয় যেন বসে থাকি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। যদি এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও।
আজকের মতো চলি বন্ধুরা, নতুন ব্লগ নিয়ে আবার পরে দেখা হবে। টাটা।